মার্লিন বেকিকে নিয়ে চলে যাচ্ছে জিপটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন গোল্ডম্যান। এই সময় পাশে এসে দাঁড়ালো রেন্ট্রি। নিউক্লিয়ার ডিভাইস এসে গেছে, বলল রেন্ট্রি। ছোট্ট 1 মেগাটন, কিন্তু এটাই মাঝারি আকারের একটা পাহাড় উড়িয়ে দিতে যথেষ্ট। ঠিক কোন জায়গায় বসানো হবে বোমাটা জানতে চাইলেন গোল্ডম্যান। ব্যাটল মাউন্টেনের মাইল 2 উত্তর পশ্চিমে, ফল্ট লাইন ঘেঁষে। হাই ইন্টেন্সিটি লেজার ড্রিলের সাহায্যে গর্ত খোঁড়া হবে মাটিতে। ঘণ্টা দিনেকের মধ্যেই বসানো হয়ে যাবে বোমা। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটাবো। মার্লিনকে তো পেলাম, থমথমে গোল্ডম্যানের গলা। শুধু অস্টিনকে পাওয়া গেলেই নিশ্চিন্তে বোমা ফাটানো দেখতাম আমি। উপায় নেই মিস্টার গোল্ডম্যান, সান্ত্বনা দেবার মতো করে বলল বিজ্ঞানী। কিন্তু জোর নেই গলায়। কম্পিউটার প্রিন্ট আউট তো নিজের চোখেই দেখেছেন। দেখেছি টম, কিন্তু আশা ছাড়তে পারছে না গোল্ডম্যান। স্যানাজি ফল্টে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের ধারণা তো ভুলও হতে পারে। ধরো এইবারের মতো ভুল করে বসলো কম্পিউটার। ওটা তো একটা যন্ত্র, সবসময় নির্ভুল সমাধান নাও তো দিতে পারে। তা পারে, বলল রেন্ট্রি, কিন্তু সে সম্ভাবনা 1/1000। তবু অন্য একটা টেস্টের ব্যবস্থা করেছি। কি টেস্ট? আগ্রহে ঝুঁকে এলেন গোল্ডম্যান। সেন্সর জানাচ্ছে ট্রিনিটি ফল্ট সংলগ্ন আরও কয়েকটা সাব ফল্টে আগে ছোটখাটো ভূমিকম্প শুরু হবে। এগুলো থেকেই কম্পনটা মূল ফল্টে ছড়িয়ে পড়বে। আর হাতঘড়ির দিকে তাকালো রেন্ট্রি। আর 17 মিনিটের মধ্যেই শুরু হবে প্রথম কম্পন। এবং তাহলে কি হবে? বুঝবো প্রচণ্ড ভূমিকম্প হবেই। রেন্ট্রির চোখের দিকে তাকিয়ে আছেন গোল্ডম্যান। কাজেই আর 17 মিনিট পরেই পুরো শিওর হব আমরা কম্পিউটার মিথ্যে তথ্য দিয়েছে কি না। করিডোর ধরে এগিয়ে চলেছে শ্যালন ও স্টিভ। খুশি খুশি লাগছে শ্যালনকে। এক হাতে অস্টিনের বাহু জড়িয়ে ধরেছে। পৃথিবীবাসী পুরুষের ছোঁয়ায় কেমন যেন পুলক অনুভব করছে ভিন গ্রহবাসিনী। আর কতদিন পৃথিবীতে থাকবে তোমরা? জিজ্ঞেস করলো অস্টিন। কমপক্ষে 3 বছর, তার আগে শিপ আসবে না। তোমাদের শিপটা দেখতে ইচ্ছে করছে আমার। তাহলে 3টে বছর অপেক্ষা করতে হয় তোমাকে, হাসলো শ্যালন। অস্টিনের বাহুতে নিজের বাহুর চাপ বাড়ালো। পৃথিবীতে পুরুষের কাছে কেমন মেয়ে আকর্ষণীয়? আচমকা জিজ্ঞেস করলো শ্যালন। কেন, 2 বছর ধরেই তো পৃথিবীর মানুষকে পরীক্ষা করছো, এখনো বোঝনি এখানকার পুরুষদের স্বভাব? পাল্টা প্রশ্ন করলো অস্টিন। প্রশ্ন আমি আগে করেছি, জেদি মেয়ের মতো। শ্যালন বলল, বলো। অনেক কিছুর ওপর নির্ভর করছে ব্যাপারটা। তবে নিজের কথা বললে, বুদ্ধিমতী মেয়ে পছন্দ আমার। হাসি খুশি আর আর স্বাস্থ্যবতী, সুন্দরী। অস্টিনের চোখে চোখে তাকালো শ্যালন। তা তো অবশ্যই। শ্যালনের দিকে তাকিয়ে হাসলো অস্টিন। হ্যাঁ, তা তোমাদের কেমন পুরুষ পছন্দ? তোমাদের মতো, নির্দ্বিধায় জবাব দিল শ্যালন। হাসল। শ্যালনের দিকে তাকিয়ে আছে অস্টিন। অস্বস্তি বোধ করছে। ডক্টর, বলল অস্টিন, ল্যাবরেটরিতে তোমার ব্যবহারে সত্যি অবাক হয়েছিলাম আমি। দুগালে রক্ত জমছে শ্যালনের। কথা বলল না। এভাবেই রোগীদের আদর যত্ন করো নাকি তোমরা? জিজ্ঞেস করলো অস্টিন। আরও লাল হয়ে উঠেছে শ্যালনের গাল। হঠাৎই শব্দ করে হাসল সে। সহজ হতে চাইছে। না, তা নয়, কৈফিয়ত দেবার মতো করে বলল শ্যালন। আসলে 2 বছর একদল কাজ পাগল বিজ্ঞানীর সঙ্গে কাজ করে করে হাঁফিয়ে উঠেছি আমি। এরপর তুমি এলে দমকা তাজা হাওয়ার মতো। শুধু বুদ্ধিমানই না, বায়োনিক আমার স্পেশালিটি। তাছাড়া সুপুরুষ। হাহা করে হাসলো অস্টিন। তার দিকে স্থির চেয়ে আছে শ্যালন। হঠাৎ অস্টিনের বাহুর নিচ থেকে নিজের হাতটা বের করে এনে তার হাত ধরল সে। চাপ দিল আলতো করে। অনেক কথাই প্রকাশ পেল এতে। একটা ব্যাপারে আমাকে সাহায্য করবে তুমি? কথার মোড় ঘোরালো শ্যালন। কি ব্যাপার? একটু অবাক হলো অস্টিন। ভালোই লাগবে তোমার। আবার গাল লাল হয়ে উঠেছে শ্যালনের। আর হ্যাঁ, সাসকোয়াচের অপারেশনেও আমাকে সাহায্য করলে খুশি হব। ট্রিনিটি বেজ। একটা ওয়ার্ক টেবিল ঘিরে উদ্বিগ্নভাবে দাঁড়িয়ে আছে গোল্ডম্যান, রেন্ট্রি এবং আরো কয়েকজন। প্রথম ভূমিকম্পের অপেক্ষা করছে সবাই। আর মাত্র 15 সেকেন্ড।
ঘড়ি দেখে বলল ইন্ডিয়ান বিজ্ঞানী। মৃদু হাত কাঁপছে তার, ডান হাতটা একটা কফি কন্টেইনারের ওপর রাখা। কাঁধ আর গালের মাঝখানে টেলিফোন রিসিভার চেপে ধরে আছেন গোল্ডম্যান। হ্যাঁ জেনারেল, জেনারেল ডেভিসের সঙ্গে কথা বলছেন গোল্ডম্যান। যদি প্রথমে এই ছোটখাটো ভূমিকম্প ঘটে তো এন্ট্রি বলছে মেজর আর্থকোয়েকে আর 7 ঘন্টা 40 মিনিটের মধ্যেই কয়েকটা বড় বড় শহর হারাবো আমরা। 8 সেকেন্ড। ওদিকে ঘোষণা করলো রেন্ট্রি। প্লিজ স্ট্যান্ড বাই জেনারেল, অনুরোধ করলেন গোল্ডম্যান। 6 সেকেন্ড। হাতঘড়ির দিকে তাকিয়ে আছে রেন্ট্রি। 5, 4, 3, 2, 1। অস্বস্তিকর নীরবতা। থমথম করছে টেবিল ঘিরে দাঁড়ানো লোকগুলোর মুখ, কিন্তু কিছুই ঘটছে না। পরস্পর দৃষ্টি বিনিময় করলো রেন্ট্রি আর গোল্ডম্যান। আরও 1 সেকেন্ড দেখলো রেন্ট্রি, তারপর এগিয়ে এসে খটাখট কয়েকটা বোতাম টিপলো কম্পিউটারে। রিডিং ডায়ালের দিকে এক নজর দেখেই গোল্ডম্যানের দিকে তাকালো। ঠিকই আছে, কম্পন অনুভব করব আমরা, কনফার্ম করেছে কম্পিউটার। ভোঁতা যন্ত্রটা ভুল বকছে, বললেন গোল্ডম্যান। কি জানি, অনিশ্চিত রেন্ট্রির গলা। কোনো ধরনের ভূমিকম্পই হবে না, দৃঢ় গলায় বললেন গোল্ডম্যান। না এখন, না 7-8 ঘন্টা পরে। হয়তোবা। জোর নেই রেন্ট্রির গলায়। থ্যাংক গড, বললেন গোল্ডম্যান। নিউক্লিয়ার ওভারহেডগুলো আর্সেনালে ফিরিয়ে নিয়ে যাবার আদেশ দিচ্ছি আমি এক্ষুনি। রিলিজ পেপার সই করে দিচ্ছি। স্বস্তির শ্বাস ফেলেছে টেবিল ঘিরে দাঁড়ানো সব কজন লোক। রিলিজ পেপারটার দিকে তাকিয়ে আছে রেন্ট্রি। তার ধারণা ঠিক হলো না, এতে বরং সে খুশি। অস্টিনের জন্য ভাবনা অনেকখানি কমে গেল ভূমিকম্প না হওয়ায়। জেনারেল, ফোনে আবার কথা বলছেন গোল্ডম্যান। সুসংবাদ। খুশি উপচে পড়ছে তার গলায়। ভূকম্পন হলো না, মনে হচ্ছে কম্পিউটার ভুল। আচমকা থেমে গেলেন গোল্ডম্যান। পাহাড়ের দিক থেকে একটা অদ্ভুত চাপা শব্দ শোনা যাচ্ছে। ভয় পেয়ে আকাশে উঠে গেছে পাখির দল। রেডিওর ওপরে কফি ভর্তি কাপ রেখেছিল রেন্ট্রি। কাঁপতে শুরু করেছে কাপটা। ছলকে রেডিওর ওপর পড়ল বাদামি তরল পদার্থ। কম্পন শুরু হয়ে গেছে। ছোট ছোট লাফে রেডিওর একেবারে কিনারায় চলে এলো। তারপর কাত হয়ে টেবিলে গড়িয়ে পড়ে গেল কাপটা। ভেঙে চুরমার হয়ে গেল। কফিতে ভিজে গেল রিলিজ পেপার। মিনিট 3 থাকলো কাঁপুনি। শুধু রেন্ট্রিটাই নয়, টেবিলে রাখা আরো অনেকের কফির কাপ স্থানচ্যুত হয়েছে। এছাড়া আর কোনো ক্ষতি হয়নি। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন গোল্ডম্যান। কানে ঠেকানোই আছে টেলিফোন রিসিভার। ওপাশ থেকে সমানে চেঁচাচ্ছেন জেনারেল ডেভিস। কি ঘটছে এদিকে জানতে চাইছেন। জেনারেলকে নয়, নিজেকেই ফিসফিস করে বললেন গোল্ডম্যান। অস্টিনকে আর বাঁচানো গেল না। ঈশ্বর। শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে রেন্ট্রি। ভূগর্ভের রহস্যপুরীতে অস্টিন এবং ভিন গ্রহবাসীরাও অনুভব করল কম্পন। বেস ক্যাম্পের মতো এরা কিন্তু অত সহজে রেহাই পেল না। মাটির গভীরে কম্পনের পরিমাণ অনেক বেশি তীব্র। চাপা গর্জন অসহ্য। দেয়ালের গা থেকে ঝুরঝুর করে ক্রিস্টাল খসে পড়ল। থির করে কাঁপতে লাগলো আলগা যন্ত্রপাতি আর অন্যান্য জিনিসপত্র। মেঝেই পড়ে গিয়ে কিছু কাঁচের তৈজসপত্রও ভাঙল। মেইন করিডোরে দেয়ালের ঠেস দিয়ে দাঁড়িয়ে অস্টিন এবং আরো কয়েকজন স্থির থাকার চেষ্টা করছে। নিজেকে সোজা রাখতে না পেরে মাটিতে পড়ে গেল একজন মহিলা। সমস্ত জিনিসপত্র, মানুষ আর মেঝের ওপর হালকা ধুলোর আস্তরণ। যেন একটা ফিনফিনে পাতলা ধূসর চাদর বিছিয়ে দেওয়া হয়েছে সব কিছুর ওপরে। মহিলার পতন দেখলো অস্টিন। ধুলোর চাদরের দিকে তাকালো। ওপরের দিকে চেয়ে ক্রিস্টাল খসে পড়াও দেখলো। এরই ভেতরে ব্যাপারটা চোখে পড়ল তার। ইনফ্রারেড চালু করলো সঙ্গে সঙ্গে। ঠিক মাথার ওপরে সিলিংয়ে অতি সূক্ষ্ম চিড় ধরেছে। কম্পনের সঙ্গে ক্রমেই বড় হচ্ছে ফাটল, ফাঁক হচ্ছে। শঙ্কিত হয়ে পড়ল অস্টিন। যে কোনো সময়ে পাথরের ছাদ মাথায় ভেঙে পড়তে পারে। ফাটল বড় হয়ে যেতেই দুদিকের কিনারা থেকে পাথরের ছোট ছোট টুকরো টুপটাপ খসে পড়তে লাগলো। তারপরই ঘটল ঘটনাটা। অনেকখানি জায়গা নিয়ে ভাঙলো পাথর। ওজন মন 6 কম হবে না।
খুব ধীরে নেমে আসছে। খালি চোখে ভাঙনটা বুঝতে পারল না অস্টিন, কিন্তু বায়োনিক চোখে ঠিকই দেখেছে সে। ছাদে চিড় ধরার পর থেকে 15 সেকেন্ড কেটে গেছে। এই সময়টা ছাদের দিকেই তাকিয়েছিল অস্টিন। পাথরটা সোজা এসে পড়বে মেঝেতে পড়ে থাকা মহিলার ওপর। লাফ দিল অস্টিন। চোখের পলকে পড়তে থাকা পাথরটা নিচে এসে দাঁড়ালো। বায়োনিক হাত বাড়িয়ে ঠেলে ধরল পাথরটা ওপরের দিকে। ভীত দৃষ্টিতে পাথরটার দিকে তাকিয়ে আছে শ্যালন। নিজেকে অনেক কষ্টে স্থির রাখার চেষ্টা করছে সে। বিশাল পাথরটা ধরে রাখতে পারবে তো আজব লোকটা? যদি ছুটে যায় তো মাটিতে পড়ে থাকা মহিলা এবং অস্টিন দুজনেই মরবে। আরো 2 মিনিট পর আস্তে আস্তে থেমে এলো কম্পন। পাথরটা একইভাবে ঠেলে রেখেছে অস্টিন। ভূমিকম্প থামতেই দুজন লোক ছুটে গিয়ে পড়ে থাকা মহিলাকে টেনে নিরাপদ দূরত্বে সরিয়ে আনলো। জলদি, চেঁচিয়ে আদেশ দিল শ্যালন। জলদি ঠেক দেবার একটা পিলার নিয়ে এসো। একজন টেকনিশিয়ান ছুটে চলে গেল করিডোর থেকে। 30 সেকেন্ড পরেই একটা হালকা কিন্তু মজবুত পিলারের মতো জিনিস নিয়ে এলো। পরে শুনেছে অস্টিন, এই বিশেষ জিনিসগুলো আগে থেকেই তৈরি করে রাখা হয়েছে। ভূগর্ভ কক্ষে এ ধরনের দুর্ঘটনা যে কোনো সময়ে ঘটতে পারে, তাই এই সাবধানতা। সত্যিই কাজে লেগে গেল এখন জিনিসটা। টেকনিশিয়ানের সহায়তায় এগিয়ে এলো শ্যালন। পাথরের ঠিক মাঝামাঝি জায়গা থেকে মেঝের সঙ্গে ঠেক দিয়ে বসিয়ে দিল পিলারটা। হাতের চাপ হালকা করল অস্টিন। তারপর পাথরটা আর পড়বে না বুঝতে পেরে হাত নামিয়ে আনলো। ঘুরে দাঁড়াতেই দুহাতে অস্টিনকে জড়িয়ে ধরল শ্যালন। তোমার তোমার কোনো ক্ষতি হয়নি তো? না। কি ভূমিকম্পটাই না হলো। সামান্য একটু কম্পন মাত্র। ঠেস দিয়ে আটকে রাখা পাথরটার দিকে তাকিয়ে আছে অস্টিন। এতে ভয়ের কিছু নেই, কিন্তু আমি ভাবছি পাথর থাকবে তো। ট্রিনিটি বেজ। একটু আগের ভূমিকম্প নিয়ে আলোচনা করছে রেন্ট্রি আর গোল্ডম্যান। ভুল। ভুরু কোঁচকালেন গোল্ডম্যান। কম্পিউটার ভুল করেছে। একটা ফিগারে একটু গন্ডগোল ছিল, ঠিক করে দিয়েছি, বলল রেন্ট্রি। আর এই ভুলের জন্যই আসল সময়ের কয়েক সেকেন্ড আগে সময় নির্দেশ করেছে যন্ত্রটা। তাহলে মেজর আর্থকোয়েক ঠিক কখন ক্যালিফোর্নিয়া উপকূলে আঘাত হানবে? ঘড়ি দেখল রেন্ট্রি। এখন থেকে ঠিক 7 ঘন্টা 36 মিনিট পর। হতাশ দৃষ্টি গোল্ডম্যানের চোখে। কোনো উপায় নেই আর, না? নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটাতেই হচ্ছে। ঠিক আছে, কাজ শুরু করে দিতে বলো টম। ঠিক আছে। চেয়ার থেকে উঠে ঘুরে দাঁড়ালো রেন্ট্রি। তারপর কি মনে হতেই ফিরে তাকালো। অস্টিনের আর কোনো খবর পাওয়া যায়নি, তাই না মিস্টার গোল্ডম্যান? রেন্ট্রির দিকে চাইলেন গোল্ডম্যান। মুখে কোনো কথা বলেন না, এদিক ওদিক মাথা নাড়ালেন শুধু। আর কোনো কথা না বলে হাঁটতে শুরু করলো রেন্ট্রি। পরীক্ষাগারে সাচকোয়াচকে শুয়ে রাখা টেবিলটার পাশে দাঁড়িয়ে আছে অস্টিন আর শ্যালন। কি চেহারা! ঠোঁট ওল্টালো অস্টিন। আসলে কিন্তু ভারী মিষ্টি ছেলেও, শ্যালন বলল। ভারী মিশুক। ঠিক। মনের ভেতরে আসলে ও আমার সঙ্গে ঠাট্টা করছিল, তাই না? মৃদু শ্লেষ অস্টিনের গলায়। আসলে তোমাকে ধরে আনার নির্দেশ ছিল ওর ওপর। গম্ভীর শ্যালন। যাকগে ওসব কথা। এখন এসো তো, ওকে জাগিয়ে তোলার আগে কয়েকটা কাজ সেরে ফেলি। একটা টেবিলে রাখা কন্ট্রোল সুইচবোর্ডের একাধিক বোতাম টিপল শ্যালন। ইলেকট্রনিক যন্ত্রপাতির বিচিত্র আওয়াজ উঠল। এক মনে কাজ করে গেল শ্যালন। মাঝে মধ্যেই এটা ওটার নির্দেশ দেয় অস্টিনকে। চিফ নার্সের কাজ করছে যেন অস্টিন। কাঁধ আর জোড়া লাগানো হাত নিয়ে আবার নাড়াচাড়া করছো কেন? জিজ্ঞেস করলো অস্টিন। ওটা নাকি ঠিক করে ফেলেছিলে? ফেলেছিলাম, কিন্তু এখন নতুন আইডিয়া ঘুরছে মাথায়। আরো বেশি শক্তিশালী করতে হবে ওর হাত। যখন বানিয়েছিলাম তোমার মতো বায়োনিক ম্যানের পাল্লায় পড়বে ভাবিনি। ওর মতো আরো রোবট আছে নাকি তোমাদের? না, ওই আমার প্রথম সৃষ্টি, প্রথম খোকা। কাঁচি। অস্টিনের দিকে না তাকিয়েই হাত বাড়ালো শ্যালন। হাতে তুলে দিল অস্টিন। অপারেশনের উপযুক্ত পোশাক আমরা পরছি না কেন? জিজ্ঞেস করলো অস্টিন। আমাদের হাসপাতালে ছোট্ট কোনো কাটা ছেঁড়ার সময়েও বিশেষ পোশাক পরে সার্জনরা। আমাদের এই পরীক্ষাগারের বাতাস হাইপার স্টেরিলাইজড। জীবাণু পরিবাহী কোনো কিছু কিংবা এক বিন্দু ময়লা নেই এ ঘরে। আর কোনো অলৌকিক উপায়ে জীবাণু ঢুকে পড়লেও
নিউট্রাক্সিন 3 ওদিকটা সামলাবে। নিউ কি বললে? জিজ্ঞেস করলো অস্টিন। নিউট্রাক্সিন 3। অহংকার শ্যালনের গলায়। তোমাকে এর একটা শিশি দেখাবো ক্ষণ। এটা এক ধরনের ইলেকট্রোলাইটিক নিউরোপ্রোবেসিস। আমাদের দেহের ডিএনএর কণার সঙ্গে মিশে কাজ করে, রোগ ছড়াতে বাধা দেয়। কোন রোগ? সমস্ত রোগ। এ এক আশ্চর্য মহৌষধ। ঝুঁকে সাচকোয়াচের বুকে মৃদু চাপড় দিল শ্যালন। নির্জীব রোবটটার উদ্দেশ্যে বলল, আর বেশি দেরি নেই খোকা, এই কয়েক মিনিট, তারপরে ঘুম ভাঙাবো। আসলে ওর মা বলা চলে তোমাকে, না? এই নিরানন্দ ল্যাবরেটরিতে ও না থাকলে সময়ই কাটতো না আমার। অস্টিনের দিকে তাকালো শ্যালন, মৃদু হাসল, তারপর আবার কাজে মন দিল। যন্ত্রপাতির ট্রেটা আঁতি পাতি করে খুঁজছে শ্যালন, কিন্তু প্রয়োজনীয় জিনিসটা কিছুতেই পাচ্ছে না। শেষ পর্যন্ত একটা নিডল নোজড প্লায়ার্স তুলে নিল। তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ জিনিসটার দিকে। ঠিক পছন্দ হচ্ছে না। জিভ আর টাকরার সাহায্যে চুক জাতীয় একটা শব্দ করলো শ্যালন। বলল, এই প্লায়ার্সেরই নাক দুটো যদি ভেতরের দিকে সামান্য বাঁকানো থাকতো চমৎকার হতো। দাও তো দেখি। শ্যালনের হাত থেকে প্লায়ার্সটা নিল অস্টিন। বায়োনিক আঙ্গুলে চেপে ভেতরের দিকে একটু বাঁকিয়ে দিল নাক দুটো। প্লায়ার্সটা আবার শ্যালনকে ফিরিয়ে দিতে দিতে বলল, দেখো তো এতে কাজ চলে কি না। প্লায়ার্সটার দিকে একবার তাকালো শ্যালন, তারপর অস্টিনের দিকে তাকালো, হাসল, ধন্যবাদ বলে আবার ঝুঁকে কাজে মন দিল। কাজ শেষ করে প্লায়ার্সটা ট্রেতে রাখলো শ্যালন। তারপর ট্রেটা নিয়ে টেবিলের নিচে যন্ত্রপাতি রাখার বাক্সে রেখে দিল। হয়েছে, বলল শ্যালন। ওর হাতটা জোড়া লেগেছে, শক্তিও অনেক বাড়ানো হয়েছে আগের চেয়ে। তুমিও আর এখন টেনে ছিঁড়তে পারবে না। দরকারও নেই, বলল অস্টিন। তবে লাগতে এলে চেষ্টা করে দেখব। পারবে না, বলল শ্যালন। আর একটু বাকি, এই যে এখানে। সাচকোয়াচের পিঠের একটা জায়গা দেখিয়ে দিয়ে বলল সে। মার্জানন পাওয়ার সেলটা বসিয়ে দিলেই কাজ শেষ। টেবিলের এক পাশে রাখা একটা প্লাস্টিকের বাক্স খুলল শ্যালন। ভেতর থেকে ছোট ব্যাটারির আকৃতির চৌকোনা কালো একটা বাক্স মতো জিনিস বের করল। এটা? কালো বাক্সটার দিকে নির্দেশ করে বলল অস্টিন। এটাই অত বড় দানবটার চলার শক্তি যোগাবে, এই এত ছোট জিনিস। তা এই মার্জানন আসলে কি? এটা এক ধরনের অ্যান্টিম্যাটার পাওয়ার সোর্স, জানালো শ্যালন। আগামী 100 বছরের মধ্যে তোমাদের বিজ্ঞানীরাও এই জিনিস আবিষ্কার করে ফেলবে হয়তো। হয়তো, অনিশ্চিতভাবে মাথা দোলালো অস্টিন। আবার সাচকোয়াচের দিকে মন দিল শ্যালন। এই মার্জাননের চাইতে তোমাদের নিউট্রাক্সিন সিরাম অনেক বেশি কাজের জিনিস বলে মনে হচ্ছে। বলি বলি করে বলেই ফেললো অস্টিন কথাটা। এই ওষুধ পেলে পৃথিবীবাসীর খুব উপকার হতো। এক আধ শিশি উপহার পাবার আশা করতে পারি কি? সাচকোয়াচের পিঠে একটা মিটার জাতীয় যন্ত্র বসিয়ে রিডিং দেখছে শ্যালন। অস্টিনের কথায় ফিরে তাকালো। দেখো, তোমাকে এক শিশি ওষুধ উপহার দেওয়াটা বড় কথা নয়। আমরা এখানে থেকে রিসার্চ করছি, আসলে এটাই জানতে দিতে চাই না পৃথিবীবাসীকে। অস্টিন হাসল। শ্যালন, কথা দিচ্ছি, শিশিটা কোথায় পেয়েছি জানাবো না কাউকে। তোমাদের কথাও বলবো না। যত খুশি মানুষ ধরে নিয়ে পরীক্ষা চালাও তোমরা, বিন্দুমাত্র বাধা দিতে আসবো না। এক শিশি নিউট্রাক্সিন পৃথিবীবাসীর যে উপকার করবে, তার বিনিময়ে কয়েকজন মানুষকে গিনিপিগ বানাতে চাওয়া তখন অন্যায় হবে না তোমাদের জন্যে? যদি বলো। আবার হাসল সে। তোমাদের ছুরি কাচির তলায় আমিও নির্দ্বিধায় নিজেকে বলি দিতে রাজি আছি। দুঃখিত অস্টিন, তোমার কথা রাখা সম্ভব নয়। আমি সত্যিই দুঃখিত। ও, গম্ভীর হয়ে গেল অস্টিন। কি যেন ভাবল, তারপর বলল, হ্যাঁ ভালো কথা। আমি যে এখানে নিরাপদে আছি আমার লোকদের জানাতে পারলে ভালো হয়। তোমাদের কথা কিছু বলবো না অবশ্যই। জানে অস্টিন সরাসরি মানা করবে শ্যালন, তবু সে বলল, আসলে অন্য একটা ভাবনা মাথায় ঢুকেছে তার। সম্ভব না, মানাই করল শ্যালন। অ্যাপ্লয় রাজি হবে না। মর্স কোড পাঠাতে মাত্র 10 সেকেন্ড লাগবে। মর্স তো দূরের কথা, স্মোক সিগন্যালও না। কিন্তু এখন কোনো কিন্তু না লক্ষ্মী, পরে দেখা যাবে।
হাতের কাজ রেখে এগিয়ে এসে অস্টিনের গালে চুমু খেলো শ্যালন। ঠিক আছে, আশা করছি শুধু বিজ্ঞানের উন্নতির জন্যই এত সব করছো তোমরা। হাল ছেড়ে দেয়ার ভান করলো অস্টিন। বিজ্ঞানের উন্নতির জন্যই শুধু। পরিস্থিতি সহজ করার জন্যই শব্দ করে হাসলো অস্টিন। শ্যালনও হাসলো তার দিকে তাকিয়ে, তারপর আবার সাসকোয়াচের দিকে ফিরল। ঠিক এই সময় সিলিংয়ে বসানো মাইক্রোফোনে একটা শব্দ হলো, মেসেজ পাঠানোর পূর্ব সংকেত। সুইচবোর্ডের একটা সুইচ টিপল শ্যালন। সঙ্গে সঙ্গে দেয়ালের গায়ে টেলিভিশনের পর্দা বেরিয়ে এলো, তাতে অ্যাপ্লয়ের ছবি। শ্যালন ছবিটা তার দিকে তাকিয়ে ডাকলো, জলদি চলে এসো। কেন ডাকছে কিছুই জানতে চাইল না শ্যালন, শুধু বলল, আসছি। সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল অ্যাপ্লয়ের ছবি। অস্টিনের দিকে তাকালো শ্যালন। এখানেই থাকো, আমি আসছি বলেই দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল সে। একটু ইতস্তত করলো শ্যালন, একটু যেন লজ্জা পেল, তারপর বলেই ফেলল, আচ্ছা স্টিভ, থেকে গেলে হয় না? অস্টিন হাসলো, তুমিও চলো না আমার সাথে। সেটা কি সম্ভব? মাথা ঝাঁকালো অস্টিন। অসম্ভব। কাজেই দুজনের চোখের দিকে তাকালো কয়েক মুহূর্ত, চোখ নামিয়ে নিল শ্যালন। ঠিক আছে, তোমাকে কোনোদিন ভুলবো না স্টিভ, তোমাকেও ভুলবো না। অস্টিন ঘুরে দাঁড়াবার আগেই চট করে বলল শ্যালন, আরেকটা কথা, আবেগপ্রবণ পৃথিবীর মানুষের কাছে শিখলাম জ্ঞান সাধনাই সব নয়। সহানুভূতি, সাহায্য, এসবেরও অনেক দাম আছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঘুরে দাঁড়ালো অস্টিন। শ্যালন চলে যেতেই দ্রুত কানেক্টরের কাছে গিয়ে দাঁড়ালো অস্টিন। বোতাম টিপতেই ছবি ফুটল টেলিভিশনের পর্দায়। করিডোরের একটা অংশ পরিষ্কার দেখা যাচ্ছে। কি ভেবে আরো দুটো টেলিভিশনের বোতামও টিপল সে। কাউন্সিল চেম্বার দেখা গেল একটাই। তৃতীয় টেলিভিশনটা ভূগর্ভের বাইরের দৃশ্য দেখার জন্যে। বুঝলো এর সাহায্যেই ট্রিনিটি বেজের ওপর নজর রেখেছে শ্যালন আর অ্যাপ্লয়। ট্রিনিটি বেজের ওপরই এখন সেট করা আছে টেলিভিশন। ওয়ার্কিং টেবিলের সামনে অস্কার গোল্ডম্যান আর টম রেন্ট্রিকে বসে থাকতে দেখলো অস্টিন। টেলিভিশনের প্রেরক যন্ত্রটা খুঁজতে লাগলো সে। বেশিক্ষণ লাগলো না, দেয়ালের গায়ের একটা গুপ্ত কুঠুরি থেকে যন্ত্রটা বের করে নিল। ওটা টিভি সেটে লাগিয়ে অ্যাডজাস্ট করতে করতেই দেখলো ক্যাপ্টেন এগিয়ে যাচ্ছে গোল্ডম্যান আর রেন্ট্রির দিকে। ডায়াল সেট করতেই কথা ভেসে এলো টিভির মাইক্রোফোনে। বোমা বসানো কতদূর? জিজ্ঞেস করলো গোল্ডম্যান। বোমা? অবাক হলো অস্টিন। মাত্র তো গ্রিপগুলো নিয়ে গেছে, জবাব দিল রেন্ট্রি। ছবি এবং কথার প্রেরণ গ্রহণ দুটো কাজই করতে পারে কিনা টিভি গেজেটটা পরীক্ষা করতে লাগলো অস্টিন। মিস্টার গোল্ডম্যান, গেজেটের মাইক্রোফোনে মুখ লাগিয়ে বলল সে। মিস্টার রেন্ট্রি, আমার কথা শুনতে পাচ্ছেন? কিন্তু শুনল না ওরা, নিজেদের কথাই বলে চলেছে। নিউক্লিয়ার ওভারহেডটা বসানো হয়ে গেছে, বলল রেন্ট্রি। কি বলছে ওরা? বোমা? নিউক্লিয়ার ওভারহেড? বিড়বিড় করলো অস্টিন। মাইক্রোফোনে মুখ লাগিয়ে আবার ডাকলো, মিস্টার গোল্ডম্যান, মিস্টার রেন্ট্রি, আমার কথা শুনতে পাচ্ছেন না? এবারেও শুনল না ওরা। আসলে ঠিক কখন, কোন পজিশনে বিস্ফোরণ ঘটবে জানতে চাইল আর্মি ক্যাপ্টেন। গোল্ডম্যানের দিকে তাকালো রেন্ট্রি, তিনিও সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন। 1608 আওয়ারে 19 নম্বর স্টেশনে ডেটোনেশন ঘটবে, বলল রেন্ট্রি। বিস্ফোরণের 2 কি 3 সেকেন্ড পরেই ভূমিকম্প হবে ব্যাটল মাউন্টেনের চূড়ার আশেপাশে। রিখটার স্কেলে কম্পনের মাপ উঠবে 7.9। 7.9? ভুরু কুঁচকে গেছে অস্টিনের। যেন তার কথার জবাবেই বলে গেল রেন্ট্রি, প্রথমে যা ভেবেছিলাম কম্পিউটারকে জিজ্ঞেস করে জেনেছি। ও জায়গায় এখন কিছুতেই বিস্ফোরণ ঘটানো উচিত হবে না, কারণ একটু আগেই ভূকম্পনে মারাত্মকভাবে নড়তে শুরু করেছে রক প্লেট। কাজেই পর্বতের একটু ধার ঘেঁষে কৃত্রিম পদ্ধতিতে বিস্ফোরণ ঘটাতে হবে এখন। এত জোর ভূমিকম্প হবে, কিন্তু জনবসতি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে কম্পনের শক্তি একেবারেই কমে যাবে। কারো কোনো ক্ষতি হবে না এতে, আর 5 ঘন্টা পরেই বিস্ফোরণ ঘটানো হবে। কি? চেঁচিয়ে উঠল অস্টিন। অস্টিনের চিৎকারে সাসকোয়াচের ঘুম ভেঙে গেল। শ্যালন যাবার আগেই
ওর যান্ত্রিক স্লিপিং প্রসেসের কানেকশন কেটে দিয়ে গেছে। অস্বাভাবিক চিৎকার রোবটটার কানে যাবার সঙ্গে সঙ্গে সচেতন হয়ে উঠেছে তার ইলেকট্রনিক ব্রেন। হুকুম দিতে শুরু করেছে যান্ত্রিক দেহকে। চোখ মেলেই কাত হয়ে অস্টিনের দিকে তাকালো সাসকোয়াচ। তার দিকে পেছন ফিরে আছে অস্টিন। অ অ বুঝেছি, বলল ক্যাপ্টেন। এই জন্যই ব্যাটেল মাউন্টেনের পশ্চিম ধারে যাতে কেউ না যায় দেখতে বলেছেন। কিন্তু ওখানে আর কে যাবে? কয়েকজন মেষপালক মেষ চড়া ছিল, সরিয়ে দিয়েছি। মাঝে মধ্যে শিকারীরা যায় ওদিকে, আজ যায়নি একজনও। গোল্ডম্যানের দিকে তাকালো সে। কিন্তু মিস্টার গোল্ডম্যান, সবাইকে তো সরিয়ে রাখছি। ওদিকে কর্নেল অস্টিনই বেরিয়ে গেলেন। পাহাড়ের ঠিক ওই দিকেই তো গেছেন উনি। পরস্পরের দিকে চাইলেন গোল্ডম্যান আর রেন্ট্রি। আধা সেকেন্ড চেয়ে থেকেই চোখ নামালো রেন্ট্রি। টেবিলের উপর একটা ডিজিটাল কাউন্টারের দিকে তাকালো, রিডিং দেখলো। তারপর রেডিও মাইক্রোফোনে কাকে আদেশ দিল, নিউক্লিয়ার ডেটোনেশন 12 মিনিট মার্ক করে রাখো। দ্রুত পরিষ্কার হয়ে এলো বিগফুটের ইলেকট্রনিক ব্রেন পুরোপুরি কাজ করতে শুরু করেছে। কনুইয়ে ভর দিয়ে উঠে বসলো সাসকোয়াচ। অস্টিন কি করছে ভালো মতো দেখতে চায়। তাকে লক্ষ্য করা হচ্ছে, টের পেল না অস্টিন। গভীর মনোযোগে টিভির প্রেরক যন্ত্রটা পরীক্ষা করছে সে। মিনিট খানিক পরেই বুঝলো কয়েকটা বিশেষ যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে। লাগিয়ে নিলেই আবার কাজ করবে। আপাতত অকেজ। অগত্যা নিজের পায়ের চেম্বারে রাখা VHF ট্রানজিস্টারটা বের করলো। অ্যান্টেনা তুলে সুইচ টিপল, কিন্তু কোনো সাড়া নেই। আরো বার দুই সুইচ টেপাটেপি করেই বুঝে গেল কাজ করবে না। তার দেহের ভেতরের পাওয়ার সোর্স থেকে রেডিওটার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আবার জোড়া লাগাতে পারে সে, কিন্তু অত সময় হাতে নেই এখন। যন্ত্রটা আবার আগের জায়গায় রেখে দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। সাসকোয়াচের দিকে চাইবার কথা পর্যন্ত মনে হলো না একবারও। মিনিট তিনেকের চেষ্টায় কাউন্সিল চেম্বার খুঁজে পেল সে। সোজা ঢুকে পড়ল ভেতরে। টেবিল ঘিরে বসে কথা বলছে অ্যাপ্লয়, ফলার এবং আরো কয়েকজন। শ্যালন অনুপস্থিত। অ্যাপ্লয়, সরাসরি বলল অস্টিন, ক্যালিফোর্নিয়া কোস্ট ধরে একটা মেজর আর্থকোয়েক ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই। এটাকে রোধ করতে চাইছে আমার সঙ্গীরা। একটা কৃত্রিম ভূমিকম্প ঘটাবে ওরা আগামী কয়েক ঘন্টার মধ্যে, আর ঘটাবে পর্বতের এদিকটাতেই। জানি আমরা, বলল অ্যাপ্লয়। জানো? হ্যাঁ, কিন্তু তাহলে যে ভয়ঙ্কর বিপদ ঘটবে। তোমাদের এই আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্স পুরো ধ্বংস হয়ে যাবে। না, শান্ত কণ্ঠে বলল অ্যাপ্লয়, যাবে না। কৃত্রিম ভূমিকম্পটা ঘটতেই দেওয়া হবে না। মানে? ভুরু কোঁচকালো অস্টিন। ডেটোনেশন সাইটে চলে গেছে শ্যালন। ডেটোনেটরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে সে। কিন্তু তুমি বুঝতে পারছো না, প্রতিবাদ করল অস্টিন। কৃত্রিম ভূকম্পনের সাহায্যে প্রেসার না কমালে ক্যালিফোর্নিয়া কোস্ট ধরে ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে যাবে। বললাম তো আমরা জানি। এর ফলে কয়েকটা বড় বড় শহর ধ্বংস হয়ে যাবে। হাজার, না না, লাখ লাখ লোক মারা যাবে। কিন্তু আমাদের কিছুই করার নেই। নিশ্চয়ই আছে, চেঁচিয়ে উঠল অস্টিন। শ্যালনকে থামাও। দুঃখিত, বলল অ্যাপ্লয়। সম্ভব নয়। সম্ভব নয়? কি বলতে চাইছো তুমি? কঠোর হয়ে উঠল অস্টিনের দৃষ্টি। বুঝেছি। সাসকোয়াচকে দিয়ে ধরে এনে বহু লোককে আধ পাগল করে ছেড়ে দিয়েছো তোমরা। ওদেরকে গিনিপিগ বানিয়েছ। এখন আবার লাখ লাখ নিরপরাধ লোককে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। কোন জাতের সভ্য তোমরা? স্যাক্রিফাইস শব্দটা তোমাদের অভিধানেই দেখেছি। বিজ্ঞানের উন্নতির জন্য, বিশেষ করে কোটি কোটি মানুষের উপকারের জন্য সাধারণ কয়েক লাখ কিছুই না। রাগে জ্বলে উঠল অস্টিন। চেঁচিয়ে বলল, দেখো, এই পৃথিবীটা আমাদের। তোমরা এখানে অনধিকার প্রবেশ করেছ। অনুপ্রবেশকারীদের কি করে ঘাট ধরে বের করতে হয় ভালো মতোই জানা আছে আমাদের। তোমরা পৃথিবীতে বসে পৃথিবীর লোকদেরই চিড়িয়াখানার জীব বানাবে, তার হতে দিচ্ছি না কিছুতেই। চরকির মতো ঘুরে দাঁড়ালো অস্টিন। দরজার দিকে ছুটল। সাবধান, পেছন থেকে ডেকে বলল অ্যাপ্লয়। পালানোর চেষ্টা করলে ফল ভালো হবে না। বাধা দিয়ে দেখো, বলেই বেরিয়ে গেল অস্টিন। ছুটল করিডোর ধরে। এঁকে বেঁকে পাক খেয়ে এগিয়ে গেছে করিডোর।
অসংখ্য সাব করিডোর বেরিয়ে গেছে আবার এটা থেকে। ঠিক কোন দিকে এগোলে আইস টানেলটা পাওয়া যাবে জানে না সে। অনুমানেই এগিয়ে চলেছে, প্রধান করিডোর থেকে সরছে না। এখানে এসে অবধি কোনো ধরনের অস্ত্র চোখে পড়েনি অস্টিনের। তবে কি অস্ত্রের ব্যবহার প্রয়োজন মনে করে না এরা? বুঝতে পারছে অস্টিন, নিজেদের অসম্ভব ক্ষমতাশালী মনে করে এরা। মনে করে পৃথিবীবাসীর সঙ্গে লাগতে অস্ত্রের প্রয়োজন নেই। একটা কল্পিত আদিম জীবের যান্ত্রিক সংস্করণ বানিয়ে ছেড়ে দিলেই মানুষকে কবজা করা যাবে অনায়াসে। নিজেদের সমস্ত অকাজ কুকাজ করে যেতে পারবে নির্বিঘ্নে। যতই ভাবছে রাগে পাগল হয়ে উঠছে অস্টিন। হাঁটার গতি বেড়ে যাচ্ছে নিজের অজান্তেই। শখানেক ফুট কিংবা তারও কিছু বেশি এগিয়ে পাথর খুঁড়ে বের করা সরু লম্বা অন্ধকারাচ্ছন্ন সুড়ঙ্গে এসে মিশেছে প্রধান করিডোর। সুড়ঙ্গের শেষ মাথায় উজ্জ্বল আলো, ক্রিস্টাল। ওখান থেকেই শুরু হয়েছে আইস টানেল। সুড়ঙ্গে নেমে এলো অস্টিন। বড় জোর 3 কদম এগিয়েছে। হঠাৎ প্রচণ্ড দমকা হওয়া ছুঁয়ে গেল তার শরীর। ভারী কিছু ছুটে গেল তার গা ঘেঁষে অকল্পনীয় গতিতে। তারপরেই তার সামনে যেন মাটি খুঁড়ে উদয় হলো অ্যাপ্লয়, ফলার এবং আরো কয়েকজন। টিএলসির সাহায্যে এসেছে। অস্টিনের পথ রোধ করে দাঁড়িয়েছে ওরা। দূরত্ব 30 ফুট। প্লিজ কর্নেল, থামতে বলা ভঙ্গিতে হাত তুলল অ্যাপ্লয়। আপনার নিজের এবং আমার লোকদের স্বার্থে দয়া করে চলে যাবার চেষ্টা করবেন না। শোনো, ধমকে উঠল অস্টিন, তোমাদের সঙ্গে নোবেল স্যাভেজ খেলায় বিরক্ত হয়ে গেছি আমি। পথ ছাড়ো, নইলে জোর করে বেরোবো। কর্নেল, বুঝেছি। দাঁতে দাঁত চাপল অস্টিন। ভায়োলেন্স স্টাডি করতে এসেছ? বেশ। বায়োনিক ভয়ঙ্কর গতিতে সামনে ছুটে গেল অস্টিন। সরে যাবার সময় পেল না অ্যাপ্লয় আর ফলার। অস্টিনের 2 কনুয়ের ধাক্কায় প্রায় উড়ে গিয়ে পড়ল পাথুরে দেয়ালের গায়ে। ব্যথায় চিৎকার করে উঠল দুজনেই। ময়দার বস্তার মতো ধপাস করে মাটিতে গড়িয়ে পড়ল। জ্ঞান হারালো সঙ্গে সঙ্গেই। অস্টিন ফিরে দাঁড়ালো। অন্য লোকগুলো আক্রমণ করতে আসছে কি না দেখল। তেমন কোনো ইচ্ছেই দেখা যাচ্ছে না ওদের মাঝে। চোখ বড় বড় করে একবার অ্যাপ্লয়, ফলার, আরেকবার অস্টিনের দিকে তাকাচ্ছে। তারপর মুচকি হাসল অস্টিন। ডান হাতের তর্জনীর ইঙ্গিতে ডাকল, আর কারো শখ আছে নাকি? ছাগল দুটোর মাজা ভেঙেছে দেখেই আক্কেল হয়েছে? কেউ কিছু বলল না। আচমকা সুড়ঙ্গে এসে ঢুকল আরো 2জন লোক। একেবারে অস্টিনের সামনে এসে থামল। আক্রমণ করবে কি না দ্বিধা করছে। এসব ঝামেলায় নিশ্চয় জড়াতে চাও না? ইঙ্গিতে অ্যাপ্লয় আর ফলারের পড়ে থাকা দেহ দুটো দেখিয়ে জিজ্ঞেস করল অস্টিন। কিন্তু আমাদের কর্তব্য করতেই হবে, আগন্তুক 2জনের একজন বলল। কিন্তু গলায় জোর নেই। ভেরি গুড, এসো তাহলে। শার্টের হাতা গুটাচ্ছে অস্টিন। কার আগে দরকার? পিছিয়ে এলো 2জনেই। দ্বিতীয়জন বলল, ঠিক আছে ঠিক আছে, মারপিটের দরকার কি? আমরা শুধু বোঝাতে এসেছি। তোমাদের চেয়ে অনেক বেশি বুঝি আমি। গেট আউট। তাড়া করার ভঙ্গি করল অস্টিন। বিদ্যুৎ গতিতে ঘুরেই ছুটল 2জনে। নিরাপদ দূরত্বে নিজের সঙ্গীদের কাছে এসে থামল। ফিরে তাকালো, যেন খুন হতে হতে বেঁচে ফিরে এসেছে এমনই ভাবসাব। দাঁত বের করে হাসছে অস্টিন। এই সাহস নিয়েই পৃথিবীর মানুষকে গিনিপিগ বানাতে এসেছ, সে বলল। অথচ কেঁচোর চেয়ে অধম তোমরা। আর কিছু না বলে ঘুরে দাঁড়ালো অস্টিন। দ্রুত ছুটে গিয়ে আইস টানেলে ঢুকল। এক ছুটে চলে গেল 50 ফুট মতো। থামল। বায়োনিক চোখ ব্যবহার করে পরীক্ষা করতে শুরু করলো দেয়াল, সিলিং, মেঝে। তার ইনফ্রারেড পদ্ধতি সিগন্যাল দিচ্ছে এখানেই দুর্বল জায়গা আছে কোথাও। কয়েক সেকেন্ডের মধ্যেই খুঁজে পেল সে জায়গাটা, সিলিংয়ে। বায়োনিক হাতটা তুলে সিলিংয়ের ওই জায়গায় ঘুষি মারল সে। ঝন ঝন শব্দে ক্রিস্টাল ভেঙে পড়ল। ঝুরঝুর করে ঝরল ক্রিস্টাল স্তরের ওপরের আলগা ধুলো। এবারে আর ঘুষি নয়, সিলিংয়ে হাত ঠেকিয়ে ওপরের দিকে ঠেলা দিল সে। চাপা অদ্ভুত গোঙানি বেরোলো যেন পাথরের বুক চিরে। এমনই আওয়াজ উঠল পাথরে পাথরে ঘষা খেয়ে। আরো জোরে ঠেলল অস্টিন।
গোঙানিও জোরালো হলো, কিন্তু পুরো সরছে না আলগা পাথরটা। হাত নামিয়ে নিল অস্টিন। ইনফ্রারেডের সাহায্যে পরীক্ষা করে বুঝল সিলিংয়ের এই অংশটা নিরেট নয়। বেশ কয়েকটা আলগা পাথর গায়ে গা ঠেকিয়ে আটকে আছে শুধু। যে কোনো একটা পাথর সরে গেলেই হুড়মুড় করে নিচে পড়বে সব কটা। আবার হাত তুলে ঠেলতে শুরু করলো অস্টিন। তার বায়োনিক শক্তিকেও হার মানিয়ে দিচ্ছে ভারী পাথর। দাঁতে দাঁত চেপে জোরে, আরো জোরে ঠেলতে লাগলো সে। হঠাৎই ঘটল ঘটনা। আচমকা ওপর দিকে আধ হাত উঠে গেল পাথরটা। গায়ের ওপর থেকে চাপ সরে যেতেই ওটার পাশের অপেক্ষাকৃত ছোট পাথরটা ছুটে গিয়ে নিচে পড়ে গেল। মহাপ্রলয় শুরু হয়ে গেল যেন সঙ্গে সঙ্গে। প্রচন্ড কান ফাটানো শব্দ করে আইস টানেলের মেঝেতে গড়িয়ে পড়তে লাগলো আলগা পাথরগুলো। এক একটা 2-3 মনের কম হবে না। প্রথম পাথরটা পড়ার সঙ্গে সঙ্গে ডাইভ দিয়েছে অস্টিন। পাথরটা ডিঙিয়ে চলে এসেছে। তারপর এক বিরাট লাফে এগিয়ে গেছে আরো ফুট 10 সামনে। ঘুরে দাঁড়িয়ে পাথর পড়া দেখছে অস্টিন। দ্রুত বুঝে যাচ্ছে আইস টানেলের এক মাথা। অস্টিন আর আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্সের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পাথরের দেয়াল সরিয়ে টানেল পরিষ্কার করতে প্রচুর সময় লাগবে অ্যাপ্লয়ের টেকনিশিয়ানদের। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছল অস্টিন। তারপর হাতটা প্যান্টের পেছনে মুছে ঘুরে দাঁড়ালো। স্বাভাবিকভাবে হেঁটে চলল টানেলের শেষ প্রান্তের দিকে। অপরূপ আলো ক্রিস্টালের, কিন্তু অস্টিনের এখন এসব দেখার সময় নেই। সে এগিয়ে চলেছে। হঠাৎই কমে আসতে লাগলো আলো, আবার বাড়ল। বিচিত্র শব্দ শুরু হলো সেই সাথে। অস্টিন থমকে দাঁড়ালো। ইলেকট্রোস্লিপের কথা ভুলেই গিয়েছিল সে। মাথার ভেতরেই ইতিমধ্যে ঝিমঝিম শুরু হয়ে গেছে অস্টিনের। চেতনা আচ্ছন্ন হবার পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। যা করার এক্ষুনি করতে হবে। এর আগের বার টানেলের ভেতরে ঠিক কতটা প্রবেশ করার পর ঘুমিয়ে পড়েছিল মনে করার চেষ্টা করলো সে। হ্যাঁ, মনে পড়েছে। টানেলের ঠিক মাঝামাঝি আসার পর পুরো কাজ করেছে ইলেকট্রোস্লিপ। টানেলের মাঝামাঝি পৌঁছতে আর কতখানি বাকি দেখে নিল অস্টিন। খুব বেশি না, বড় জোর ফুট 10 হবে। যদি বায়োনিক গতিবেগ ছুটে যায়, বিপদ ঘটার আগেই হয়তো বিপদসীমা পেরোনো সম্ভব। রওনা হতে হবে। হঠাৎ খুলে গেল টানেলের ও মাথার ধাতব দরজা। মেরামত করে ফেলা হয়েছে ওটা আগেই। ভেতরে এসে ঢুকলো বিগ ফুট। পেছনে দরজাটা আবার বন্ধ হয়ে যেতেই পিঠ ঠেকিয়ে দাঁড়ালো রোবট সাসকোয়াচ। অস্টিনের দিকে তাকিয়ে তীব্র যান্ত্রিক গর্জন করল। অস্টিন থমকে দাঁড়ালো। ব্যাটা বেরোলো কখন? বিড়বিড় করলো সে। অস্টিন পরীক্ষাগার থেকে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে টেবিল থেকে নেমে বেরিয়ে পড়ে সাসকোয়াচ। তার ইলেকট্রনিক ব্রেনে প্রথম চিন্তাটা আসে, অস্টিন পালাচ্ছে, অতএব তাকে ধরো। সোজা আইস টানেল ধরে বাইরে বেরিয়ে যায় রোবটটা। আশেপাশে কোথাও অস্টিনকে না পেয়ে আবার এসে ঢুকছে এখানে। পেছনে শব্দ হতেই ফিরে তাকালো অস্টিন। পাথরের দেয়ালের পাশ থেকে আসছে আওয়াজ। পাথর সরানোর কাজ শুরু করে দিয়েছে টেকনিশিয়ানরা। সাসকোয়াচ এবং টানেলের ইলেকট্রোস্লিপ দুটোকে একসঙ্গে সামলানো সম্ভব নয় অস্টিনের পক্ষে। কি করে সাসকোয়াচকে ফাঁকি দেওয়া যায় তাই ভাবছে অস্টিন। সে সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো কয়েক পা। আশ্চর্য, কমে যাচ্ছে ইলেকট্রোস্লিপের ক্রিয়া। তার মানে টানেলের 2 প্রান্ত যান্ত্রিক ঘুম থেকে নিরাপদ। এই যে খোকা, চেঁচিয়ে বলল অস্টিন, এবারে কোন অঙ্গ খসাতে চাও? একটা পা? গর্জন করে উঠল সাসকোয়াচ। কয়েকটা হর্ন ঢুকিয়ে দেয়া হয়েছে ওর ভেতরে। ইচ্ছে মতো যেটা খুশি ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় পাওয়াতে এটাই যথেষ্ট। অস্টিনের ইচ্ছে রোবটটা আগে আক্রমণ করুক তাকে। সেজন্য তাকে খেপিয়ে তুলতে হবে। মাথার উপর 2 হাত তুলে বিচিত্র ভঙ্গিতে নাচলো একবার অস্টিন। তারপর বুক চাপড়ালো। বনের ভেতরে তাকে আক্রমণ করার আগে এভাবেই নেচেছে সাসকোয়াচ। বার 2 বুক চাপড়েই সাসকোয়াচের অনুকরণে চাপা গর্জন করে উঠল অস্টিন। ঘোঁ ঘোঁ করে উঠল সাসকোয়াচ। রেগে কাঁই হয়ে গেছে, কিন্তু দরজার কাছ থেকে নড়ল না। ব্যাটারা আসছে না কেন?
ভিড় করে নিজেকেই প্রশ্ন করল অস্টিন। অন্যভাবে চেষ্টা করা স্থির করল সে। আরেক পা পিছিয়ে এসে মাটিতে বসে পড়ল অস্টিন। অবাক হয়ে তার দিকে তাকালো সাসকোয়াচ। রোবটটা আক্রমণ কিংবা ভয় পাওয়ার আশা করেছিল, কিন্তু এরকম অদ্ভুত ব্যবহার দেখে ঠিক কি করতে হবে বুঝতে পারল না। অস্টিন বুঝল রোবটটার ব্রেন খুব একটা পাকা নয়, কাজে এই বুদ্ধির জোরেই পরাস্ত করতে হবে ওটাকে এখন। পুরো 1 মিনিট দুজন দুজনের দিকে তাকিয়ে থাকলো। বসেই আছে অস্টিন, বসেই বিচিত্র অঙ্গভঙ্গি করছে। শেষ পর্যন্ত এই আজব ব্যবহার আর সহ্য হলো না সাসকোয়াচের। পায়ে পায়ে এগিয়ে আসতে শুরু করলো সে। রোবটটার 20 ফুট দূরে থাকতেই হঠাৎ লাফিয়ে উঠল অস্টিন। চোখে মুখে প্রচন্ড ভয়ের চিহ্ন ফুটিয়ে তুলে পেছোতে লাগলো দ্রুত। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর গর্জন করে উঠল সাসকোয়াচ। ছুটে এলো তীব্র গতিতে। সাসকোয়াচ একেবারে গায়ের উপর এসে পড়তেই থমকে দাঁড়ালো অস্টিন। থাবা মেরে রোবটের 2 কবজি চেপে ধরল। বিদ্যুৎ গতিতে চিত হয়ে শুয়ে পড়ল মেঝেতে। প্রচন্ড ঝটকা খেয়ে অস্টিনের উপরই পড়ে গেল সাসকোয়াচ। 2 পা গুটিয়ে ওটার পেটের তলায় নিয়ে এলো অস্টিন। বিন্দুমাত্র দেরি না করে পা দিয়ে প্রচন্ড জোরে ঠেলে দিল উপরের দিকে। সেই সঙ্গে 2 কবজি ধরে হাতে টান মারল সামনে। মাথার ওপর দিয়ে উড়ে চড়ে গেল রোবটটা, গিয়ে পড়ল পাথরের দেয়ালের ওপর। পাথরে ভয়ানকভাবে মাথা ঠুকে গেছে রোবটটার। একটা যান্ত্রিক গোঙানি বেরিয়ে এলো ওর মুখ থেকে। তারপরই স্থির হয়ে গেল। ইলেকট্রনিক ব্রেনে চোট পেয়েছে। অস্টিন উঠে দাঁড়ালো, সাসকোয়াচের দিকে একবার তাকালো। রোবটটাকে সামলানো গেছে। এবারে ইলেকট্রোস্লিপকে ফাঁকি দিতে পারলেই বেরিয়ে যেতে পারবে সে এই যান্ত্রিক মায়াপুরী থেকে। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলল অস্টিন। ঘুমঘুম ভাবটা অনুভব করে থমকে দাঁড়ালো। তৈরি হয়ে নিয়েই ছুটল। ঘন্টায় 40 মাইল গতিবেগ। টানেলের মাঝামাঝি আসতেই প্রচন্ডভাবে আঘাত হানল ইলেকট্রোস্লিপ। সঙ্গে সঙ্গে লাফ দিল অস্টিন। একেবারে উড়াল দিয়েই যেন এসে নামলো ধাতব দরজার সামনে। ঘুম এবার পরাস্ত হলো তার কাছে। 2 সেকেন্ড স্থির দাঁড়িয়ে একটু জিরিয়ে নিয়েই দরজা লক্ষ্য করে লাফ দিল। আগের বারের মতোই গোটা 2 ফ্লাইং কিক ঝেড়ে দরজাটা ভেঙে ফেলল সে। বাইরে এসে পড়ল। মাটিতে পড়ে গিয়েছিল। উঠেই গুহা মুখের দিকে ছুটল অস্টিন। এক ছুটে বেরিয়ে এলো বাইরে। সঙ্গে সঙ্গে গায়ে আঘাত হানল তীব্র সূর্যালোক। কিন্তু ভালোই লাগলো অস্টিনের। খোলা পাহাড়ি বাতাস টানলো বুক ভরে, জুড়িয়ে গেল শরীর মন। অস্টিন আর দেরি করল না। শ্যালনকে খুঁজে বের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সে ছুটতে লাগলো।